স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে, পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তনই কারণ বলছেন বিশেষজ্ঞরা। দুই দিনের সফরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক কাল। সিলেট সুনামগঞ্জে পানি কমছে, প্লাবিত হচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা। উত্তরাঞ্চলেও বন্যার আভাস। উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবিরে অস্ত্রের মহড়া, অপহরণ আতঙ্ক, ৬ মাসে ২০ হত্যা, রাত জেগে পাহারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নেমে এসেছে ২৩৪ কোটি টাকায়। ২০২২-এর তুলনায় ২৩ সাল শেষে কমার হার প্রায় ৬৮%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এর মানে অর্থ পাচার কমা নয়, পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ধনীদের গোপন অর্থ রাখার জন্য বিখ্যাত সুইস ব্যাংক রীতিমতো আইন করে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখার শর্ত কঠোরভাবে পালন করত তারা। তবে সম্প্রতি দেশটির ব্যাংকগুলোতে কমেছে জমা রাখা অর্থের পরিমাণ। এসএনবির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের শেষে বাংলাদেশিদের জমা ছিল প্রায় ৭৩০ কোটি টাকা। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২৩৪ কোটিতে। এক বছরে ৪৯৬ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। এতে জমা অর্থ ২৮ বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বনিম্ন পর্যায়ে। তবে এর একাধিক কারণের কথা বলছেন অর্থনীতিবিদরা। রিজার্ভটা তো বাংলাদেশে থাকে না, রিজার্ভটা বাইরেই থাকে, কিছু অংশ সুইস ব্যাংকে থাকে। তো সেই টাকাটা কমে থাকতে পারে, কারণ আমাদের তো রিজার্ভ কমে গেছে প্রবাসী, সেটা একটা সাথে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশের রিজার্ভ কমেছে, বিক্রি হয়েছে রিজার্ভটা, তো বিক্রি হলে কোথা থেকে নিবে? কিছু অংশ হয়তো ফেডারেল রিজার্ভ থেকে নিচ্ছে, কিছু অংশ হয়তো সুইস ব্যাংকের থেকে কমানো হয়েছে, এটা খুবই সম্ভব। পাশাপাশি আমানতের ক্ষেত্রে আগে যে গোপনীয়তা সুইস ব্যাংকগুলো রক্ষা করত, এখন আর তা নেই। সে কারণে দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব ইউরোপের দেশে পাচার ও বিনিয়োগ বাড়ছে। সেভাবে নির্ভরযোগ্য ব্যাংক নয় তারা, কিন্তু সরকারিভাবে তথ্য চাইলে সরকার সেই তথ্য দিয়ে দেয়। আমি টাকাটা রাখবো দুবাইতে, আমি টাকা রাখবো সিঙ্গাপুরে, আমি টাকা রাখবো বাড়িঘর কিনে ফেলবো লন্ডনে। সুইস কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকে শুধু বাংলাদেশি নয়, কমেছে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নেপালের নাগরিকদেরও অর্থ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুদেশের ঘনিষ্ঠ এবং চিরস্থায়ী সম্পর্কের প্রমাণ। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুক পোস্টে একথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বলেন, দুদেশের বিশেষ অংশীদারিত্ব আর উন্নয়নে শেখ হাসিনার নির্দেশনাকে গুরুত্ব দেবে ভারত। শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এর আগে 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। সফরে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, নিরাপত্তার পাশাপাশি তিস্তা ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে 10টি সমঝোতা স্মারক ও চুক্তি। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে তিনি বলেন, এসব সরকার হটানোর চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হবে। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিতে শুক্রবার দুপুর থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হন সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মীরা।
নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড। এ সময় মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের রক্তের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত। জননেত্রী শেখ হাসিনা না থাকলে আমরা এই উন্নত বাংলাদেশ আমরা পেয়েছি, স্মার্ট বাংলাদেশ পেয়েছি, এটা কিন্তু আমরা পেতাম না। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটির ৭.৫ দশকের দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে রাখতে ঢাক ঢোল বাজিয়ে শুরু হয় আনন্দ উদযাপন। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যে অগ্রযাত্রা আছে আওয়ামী লীগের নেতৃত্ব হচ্ছে, বাংলাদেশের মানুষ আজকে অত্যন্ত খুশি। বঙ্গবন্ধুর গড়া, নিজ হাতে গড়া এই সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টতর বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মূল শক্তি দেশের জনগণ। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ। সমাবেশের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হীরক জয়ন্তী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রা, বৃক্ষরোপণ সহ 10 রকম কর্মসূচি নেওয়া হয়েছে, যা দেশ জুড়ে চলবে সারা বছর ধরে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া। 1949 সালের 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। 1966 সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তির সংগ্রাম, তাঁর ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। স্বাধীন হয় বাংলাদেশ। 75-এ জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ। এরপর 1981 সালে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবন বাজি রেখে এগিয়ে নিচ্ছেন দল ও দেশকে। 54 সালে যুক্তফ্রন্ট, 56 সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে, আজকে যেই উন্নয়ন প্রকল্পগুলি দেখছি সেই ভিতগুলি আওয়ামী লীগের করা, যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন না। গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংবিধান, সব কিছুতে আওয়ামী লীগের করা। এমনকি গত 12 বছরে যে দেশের যে স্থিতিশীলতা, সেটিও তো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে। এবং আজকে যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে, সেটা তো আওয়ামী লীগের কারণে। দেশের সবচেয়ে পুরনো এই দলের 75 বছর পূর্ণ হচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করছে দলটি। থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 3 দিনের অনুষ্ঠান। বছর জুড়ে চলবে সভা, সেমিনার। 23শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে করবে জনসভা। আমন্ত্রণ জানানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে। ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা, এগুলো কাজ বছরব্যাপী চলবে। আগামীর বাংলাদেশকে বিশ্ব সভায় কিভাবে আমরা দাঁড় করতে চাই, সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে। সে বিষয়গুলোও আমরা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। মানুষকে জানা দিতে যাচ্ছি, আওয়ামী লীগের বয়স হচ্ছে 75 বছর। এই বয়সে আওয়ামী লীগ ইতিহাসের কত ইতিহাস তৈরি করেছে। এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল, পাকিস্তানে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ বিলীন হয়ে গেছে। বাট আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়। আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হয়। সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সুনামগঞ্জে পানি নামছে, তবে বাড়ছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায়।
3 জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কুড়িগ্রামে ভাঙন তীব্র হওয়ার আতঙ্কে স্থানীয়রা। এদিকে 3 দিন আগে তিস্তায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 6 জন। উজানে নেমে আসা ঢলে মৌলভীবাজারের 7 উপজেলার 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে বড়লেখা, কুলাউড়া ও জুড়ি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর আগে অনেকবার বন্যা হয়েছে, তবে সারা মৌলভীবাজার জুড়ে এত বন্যা বা বৃহত্তর সিলেট জুড়ে এত বন্যা হয় নাই। প্রায় 5 থেকে 6 লাখ টাকার আমার ক্ষতি হয়েছে ভাই। আমি এখন বড় খেতে আসছি, সব ধান ওখানে ফেলাইছি। হবিগঞ্জে বুধবার থেকে তলিয়ে নবীগঞ্জে 3 ইউনিয়নের বেশিরভাগ এলাকা। কুশিয়ারার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে 10,000 মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে আছেন 3 শতাধিক। নেত্রকোনায় কর্মাকান্দার পর সদর, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও দুর্গাপুরের অন্তত 120 গ্রাম বন্যার কবলে। গ্রামীণ রাস্তা তলিয়ে চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে 289টি আশ্রয়কেন্দ্র। জলের মধ্যে আমরা বসবাস করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট করতেছি। 2-3 দিনে ভারী বর্ষণ বৃষ্টিতে আমাদের গ্রামের অনেক বাড়িতে পানি উঠছে এবং গরু ছাগল নিয়ে অনেকেই অসুবিধার মধ্যে আছে। কুড়িগ্রামে তিস্তা ও ধওলার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। এদিকে বৃহস্পতিবারও নদী ভাঙনে 4 উপজেলার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। বৃষ্টিতে নদীর পানিতে আটকে যায়, আসতে পারি না, চলাফেরা হয়, ওখান থেকে এখানে আসছে, এখানেও পানি। তবে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশিরভাগ এলাকা থেকেই নেমে গেছে বন্যার পানি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদ নদীর পানি কমায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে ধীরে। বাড়িঘর থেকে পানি নামলেও আশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে বন্যার্তদের। বেশিরভাগেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পৌঁছায় খাদ্য সংকটে বন্যা কবলিতরা। সদর উপজেলার দেখার হাওরপাড়ের সুলতানপুর গ্রামের বাসিন্দা বিলকিস বেগম। স্বামী ও 2 সন্তান নিয়ে থাকেন সরকারি খাস জায়গায়। 2022 সালের ভয়াবহ বন্যায় বিলকিস বেগমের কাঁচা ঘর বিধ্বস্ত হয়। 2 বছরের মাথায় আবারও হারিয়েছেন ঠাঁই। বাড়ি থেকে পানি নামলেও বসবাসের অনুপযোগী হওয়ায় ফিরতে পারছেন না। এবারে বন্যা আরো বেশি আমার ক্ষতি হয়েছে, কিন্তু ভাই আমরা গরিব যারা তারা পায় না কোনো জিনিসপত্র, একটা ঘর দর, কিন্তু যারা আছে তারা পায়, আমরা পাই না। এই গ্রামে নিম্ন আয়ের অন্তত 50 পরিবারের অবস্থাও একই। আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে অনেকেই বাস করছে নৌকা বা অন্যের বাড়িতে। 5 দিন ধরে পানিবন্দী এসব মানুষের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। চেয়ারম্যান মেম্বার কেউ এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। স্কুলে আইতাম পারছি না, নাও দি মেঘের মাঝে, তুফানের মাঝে, জরির মাঝে তেবা দাইয়া উঠছি, আর একবারে আশ্রয় লইছে। ওখানে বর্তমানে গরু আমার পানি আছে। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় ধীরে নামছে বন্যার পানি। এখনও 542 আশ্রয়কেন্দ্রে আছেন 19,000 মানুষ। দুর্গতদের সহায়তার আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার। এখানকার ঘরবাড়ি তো আর আপনার ওই যে মাটির ঘরবাড়ি না, এখানে খড়ের বা ওইরকম আপনার টিনের ঘরবাড়ি, সেগুলো একেবারে ড্যামেজড হয় না, বাট কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমরা বন্যা পরবর্তীতে অ্যাসেস করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সুনামগঞ্জ জেলার 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানিতে ডুবে নেত্রকোনার কলমাকান্দায় রিফাত হোসেন নামে 12 বছরের এক শিশু মারা গেছে। বেলা 11টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান, ঈদ উদযাপন করতে রিফাত তার পরিবারের সাথে গ্রামের বাড়ি রাতকান্দা আসে। সকালে বাড়ির সামনের বন্যা কবলিত পালপাড়া হরিপুর সড়কে যায় সে। এ সময় পানির তোড়ে ভেসে যায় শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাত গাজীপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা করত। এর আগে বৃহস্পতিবার মোহনগঞ্জে বন্যার পানিতে 8 বছরের এক শিশু মারা গেছে। সিলেট সুনামগঞ্জের বন্যার উন্নতি হলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে উত্তরের 3 জেলা লালমনিরহাট, নীলফামারী এবং কুড়িগ্রাম। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চলে আগামী 72 ঘন্টা ভারী বৃষ্টির শঙ্কা আছে। এতে তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বাড়বে। কিছুটা উন্নতি হচ্ছে সিলেট সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি। গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র 20 মিলিমিটার। আগামী 24 ঘন্টায়ও ভারী বৃষ্টির সুযোগ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এতে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদী তারা।
গত 24 ঘন্টা সিলেটে ওই রকম ভারী বর্ষণ হয়নি, খুবই সামান্য বৃষ্টি হয়েছে এবং আজকেও ওই রকম উল্লেখযোগ্য বৃষ্টি হবে না আশা করি সিলেটের আশেপাশে এলাকায়। আর কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখছি না, আমরা যেটা আজকের আপডেট সেটা হিসাবে আমরা দেখছি না। আর বন্যার পানি অলরেডি আসলে নামা শুরু করেছে, এটা হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে নর্মালাইজ হয়ে যাবে। তবে বিপদ বাড়তে পারে উত্তরের 3 জেলায়। আগামী 3 দিন ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে 3 থেকে 5 দিনের জন্য বন্যার কবলে পড়তে পারে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। রংপুর, দিনাজপুরের উত্তর অঞ্চলে বিশেষ করে আপনার ইন্ডিয়ান ওইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এটা কন্টিনিউ করবে আগামী আরও 3-4 দিন। সেক্ষেত্রে ওই বৃষ্টিটা আপনাকে হয়তো তাদের ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন হতে পারে। উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী 72 ঘন্টায়। তো এই কারণে আপনার কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় আগামী 72 ঘন্টায় একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর রংপুরের যে কাউনিয়া পয়েন্টে আমাদের বিপদসীমার উপরে রয়েছে পানি, রংপুর জেলার যে বন্যা পরিস্থিতিটা কতিপয় নিম্ন অঞ্চলে সামান্য কিছুটা অবনতি হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়ছে। আগামী 72 ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শুক্রবার ভোরে প্রথম ফ্লাইটে ফেরেন 417 জন। দিনভর 10টি ফ্লাইটে দেশে ফিরবেন 4000 হাজি। হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান তারা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। চলতি বছর সৌদি আরব সহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট 18,33,164 জন, যার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন 85,000 জন। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার পালা হাজিদের। শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন 417 জন। এর মধ্য দিয়ে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। দেশে ফিরে সৌদি আরব অংশে হজের সুষ্ঠু ব্যবস্থাপনার কথা জানান হাজিরা। হজের 5 দিন, সেই 5 দিন আমরা অনেক কিছু হেল্প পেয়েছি। অনেক কাছে ছিলাম, অনেক হাঁটা অনেক কম লাগছে এবং পরিশ্রম অনেক কম হয়েছে আর কি। কোনো অভিযোগ নেই, সুন্দর হয়েছে। যদিও একটু দূরে পড়ছে আমাদের ইয়াটা আর কি, মানে হোটেলটা, আর নাহলে এমনি খুব সুন্দর ব্যবস্থাপনা। মাশাআল্লাহ ভালোই ছিল। আল্লাহর কাছে যতটুকু মনের ভাষা ব্যক্ত করার আল্লাহর ইচ্ছায় সবই করতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। হজে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন বলেও জানান হাজিরা। হজের সমস্ত কার্যক্রম খুব সুন্দরভাবে হয়েছে এবং আল্লাহর কাছে আমরা আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি। আল্লাহর কাছে তওবা করেছি, গুনাহ মাফ, মাগফিরাত, এটাই তো বড় চাওয়া। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে সবকিছু। সবার জন্য ক্ষমা চেয়েছি, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো, যারা আসছে সারা পৃথিবীর মুসলমান, তুমি তাদের হজ কবুল করো, এইটাই আমার চাওয়া ছিল। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 22 জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে, বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।